আজ থেকে 4 বছর আগে বিয়ের আসরে ফিরে যাওয়া মেয়েটিকে বাড়ি ফিরেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে এসপি শ্রাবণ শাহেরিয়া। কিন্তু নিজের আহমর বা ইগোতে আঘাত লাগবে বলে সে কথাই নিজের মনে চেপে রেখেছেন তিনি। আজ থেকে প্রায় 4 বছর আগে অপ্রত্যাশিতভাবে শ্রাবণের সাথে মেয়েটির বিয়ে হয়েছিল। সে বিয়ে শ্রাবণ মেনে নিতে পারেনি। মা বাবা আর বাড়ির সকলের সাথে ঝামেলা করে সে বাড়ি ফিরে চলে যায়। আজ অসুস্থ দাদাকে দেখতে সে বাড়িমুখী হয়েছে। তবে এসে বুঝতে পেরেছে ওর এখানে আসাটা ঠিক কতটা দরকার ছিল। শ্রাবণ সুযোগ পেলেই যে মেয়েটিকে দেখেছে সে মেয়েটি ওকে এক পয়সাও দাম দিচ্ছে না, না তো তাকাচ্ছে না কিছু বলে উত্তর দিচ্ছে। কেমন একটা গম্ভীর নিয়ে দাঁড়িয়ে আছে ওর আশেপাশে। বিছানায় শুয়ে আছে শ্রাবণের দাদা। খাটের এক পাশে তার মাথা কাত করে দাঁড়িয়ে আছে মেঘ। অপর পাশে একটা চেয়ারে বসে আছে শ্রাবণ। ছোট্ট লম্বা কালো প্যান্টের টি শার্টের ওপর লেদার জ্যাকেট, সঙ্গে কালো ফরমাল প্যান্ট পরেছে শ্রাবণ। ছেলেটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, অথচ মেয়েটির কিনা একবার ওর দিকে তাকাচ্ছে না। অদ্ভুত। মেঘ রুম থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার প্রাণে তাকিয়ে শ্রাবণ বলল, মেয়েটা এমন কেন? সাথে সাথে শ্রাবণের দাদা বললেন, কারণ তুমি তাকে ওভাবে তৈরি করেছো। আমি? হ্যাঁ তুমি। শ্রাবণ চুপ করে গেল। ওর দাদা ভাই বলল, প্রেমে পড়েছে। ঠিক বুঝতে পারছি না দাদা ভাই। তুমি প্রেমে পড়েছো দাদা ভাই? আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার চোখে আমি মেঘের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। চোখ দেখে মনে খবর বোঝা যায় দাদা ভাই। যা তো। আবারও নীরবতা। আচ্ছা শ্রাবণ কি সত্যি মেয়েটার প্রেমে পড়েছে? এই সামান্য সময় মেয়েটা কিভাবে যেন ওর মস্তিষ্কে ঢুকে গেছে। চোখ বুঝলেই মেয়েটির মুখ ভাসছে। চোখ খুলেও তাকে দেখতে মন চাইছে। মেয়েটার উপস্থিতি ওর মন ভালো করে দিচ্ছে। আবার দূরে সরলে কেমন অস্বস্তি হচ্ছে। এর নাম যদি ভালোবাসা হয়, তবে শ্রাবণ মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। সে প্রেমে পড়েছে। মেঘ নামন অতীব সুন্দরী মেয়েটির প্রেমে পড়েছে। কিন্তু প্রথম দেখতে কারো প্রতি এমন প্রবল আকর্ষণ সৃষ্টি হওয়ার কি ঠিক? আর মেয়েটাই বা কেন শ্রাবণকে মেনে নেবে? সে যে মেয়েটাকে বিয়ের আসরে ফেলে রেখে চলে গিয়েছিল, এতদিন হয়তো মেঘ ওকে ভুলে গেছে। মেঘ নিজের জন্য বরাদ্দ করা রুমে গেল। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সে বের হলো বাড়ি যাবে বলে। যাওয়ার সময় আবারও দাদা ভাইয়ের রুমের দিকে তাকালো। না চাইতেও চোখে গেল শ্রাবণের দিকে। লোকটাকে গুনে গুনে 4 বছর পর দেখলো। প্রথমে তো চিনতেই পারেনি। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলো মেয়েটি ওর স্বামী, যে ওকে প্রত্যাখ্যান করে ফেলে রেখে চলে গিয়েছিল। সেই দিন মেঘের মুখ অবধি দেখেনি শ্রাবণ। তারপর এতগুলো দিন কেটে গেল। এতদিনের সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা থাকলেও মেঘ তা এক পাক্ষিকভাবে টিকিয়ে রেখেছে। বেশি কিছু ভাবলো না সে। এবারে গেটের সামনে দাঁড়িয়ে আছে মেঘের ভাই। সে অপেক্ষা করেছে মেয়েটার জন্য। শ্রাবণ তখন ছাদের দাঁড়িয়ে। সে স্পষ্ট দেখলো মেঘ গিয়ে মিহাদের বাইকে উঠলো। মিহাদ হচ্ছে মেঘের বড় ভাই, সাথে শ্রাবণের ছোট বোনের হাজবেন্ড। শ্রাবণ খেয়াল করলো মিহাদ রেগে মেগে মেঘকে কিছু একটা বলছে। মেঘ তখন মাথাটা নুয়ে নিয়েছে। ভয় পেয়েছে বোধহয়। বিষয়টা দেখতে ভালো লাগছিল না শ্রাবণের। তাই সে অন্যদিকে চলে গেল। মিহাদ মেঘকে রেগে মেগে বলছে, কতবার বলেছি এ বাড়িতে না আসতে, তাও আসিস কেন? কিসের টানে? আর ঠিক কোন অধিকারে তুই এই বাড়িতে আসিস? মেয়ে মিনিমিনি স্বরে জবাব দিল, মেয়েটা জানি না, আজকে শেষবার। আর কখনো আমি তোকে এ বাড়িতে আসতে দেব না। শেষবারের মতো মন ভরে বাড়িটাতে দেখে নে। মেঘ বাড়িটার দিকে তাকালো না। মিহাতের আগেও এভাবে বলেছে, আর মেঘ তা উপেক্ষা করে এসেছে। তাই বিষয়টা খুব একটা গুরুত্ব দিল না সে। মিহাত বাইকে স্টার্ট দিয়ে তখনই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে দেখলো নাম্বারটা ওর বসে। মনে মনে লোকটাকে 4-5টা গালি দিয়ে কল রিসিভ করলো মিহাত। কানে ফোন নিতেই ওপাশ থেকে লোকটার বলল, তোমার বোনকে রেখে যাও। মানে? তুমি ইংরেজিতে কাঁচা তা আমি জানি, বাংলাও কি বোঝো না? নাকি কানে শোনো না? না শুনলে আবার বলছি শুনে নাও। ও আমার বউকে আমার বাড়িতে রেখে যেতে
বলছি। কে বউ, কার বউ, কিসের বউ? 4 বছর আগে যখন বিয়ের আসর ওকে ফেলে রেখে চলে গিয়েছিলে, তখন মনে হয়নি মেয়েটার আপনার স্ত্রী? আপনি চলে যাওয়ার তাকে নানান কথা শুনতে হবে, অপমানিত হতে হবে, তাই একবারও মনে হয়নি? হয়নি নিশ্চয়, আগে যখন ওকে স্ত্রী হিসেবে মানেনি, এখনো মানার দরকার নেই। রাগে মাথায় কথাগুলো বলা মিহাত। মেঘ মাথা নিয়ে বসে আছে ভাইয়ের পেছনে। মিহাত এমনিতেও রেগে নেই, তবে রেগে গেলেও কে সামলানো পারত না। তখন যে বাধা দেবে তার ক্ষতি করতে মিহাত দুবা ভাবে না। মিয়াদ কথার উত্তরে চোখ মুখ শক্ত করে শ্রাবণকে বলো, তুমি ভুলে যাচ্ছ আমি কে না ভুলিনি। অফিসে আপনি আমার বস, আর অফিসের বাইরে আপনি আমার স্ত্রীর বড় ভাই। শ্রাবণের রাগ বাড়ছে তরতর করে। ওর মুখের পর কেউ কথা বলে না কখনো, আর মিহাদকে নিয়ে এভাবে কথা বলছে, ওকে অপমান করছে। শ্রাবণের চোখ বন্ধ করে শ্বাস ফেলে মিহাদে বলো, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? না, তার মানে তুমি আমার কথা শুনবে না? মেঘকে রেখে যেও না, তাই প্রশ্নে ওঠে না ওকে পায়ের। তুমি মেঘকে নিয়ে যাও, আমিও গিয়ে আমার বোনকে নিয়ে আসবো। তুমি নিশ্চয় জানো সৌমি আমাকে কতটা ভালোবাসে। আমি একবার ইশারা দিলেই ও আমার কথা মেনে সারা জীবনের জন্য এখানে চলে আসবে, তাও তুমি জানো। তুমি তাহলে যাও, ওকে রেডি থাকতে বলো, আমি সন্ধ্যায় যাব। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হারিয়ে ফেলে ফোনটা ছুঁড়ে ফেলো মিহাত। মেয়েকে ধমকে বলো, তোর সাথে ওই লোকটা দেখা হয়েছে? কার কথা বলছো ভাইয়া? কার কথা বলছি বুঝতে পারছিস না? তোর ওই বর, মাথা মোটা অসভ্য বেয়াদব শিকদার শ্রাবণ শাহিরিয়া ওনার কথা বলছে। মেঘ কিছু বলা না, চুপচাপ বসে রইলো। মিহাত আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, ভাঙাগড় ফোনটা হাতে তুলে নিয়ে বাইরে দিল। মুহূর্তের মধ্যে সে পেরিয়ে গেল শিকদার বাড়ির সীমানা। ছাদ থেকে নেমে এসেছে শ্রাবণ। রুমে ঢুকে এমন সময় দেখা গেল মায়ের সাথে উনি খাবার রেখে গিয়ে শ্রাবণের জন্য। সে তো ডাইনিং এ সবার সাথে বসে খান না, বাবার মুখোমুখি হবে না। বাবা ছেলের মধ্যে একটা নীরব যুদ্ধ চলে, তাই ভদ্রমহিলা জানে এতদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে। উনি চান না বাড়িতে অশান্তি হোক। ভুলিনি আম্মু, আমি তোমাকে ভুলিনি। ভুলিনি? তাহলে এতদিনে একবারও এলে না কেন? কেন কোনো খোঁজ নিলে না আমার? বছরে একবারও দুবার কল দিয়ে বলে দায়িত্ব চলে যায়, তাই না? কে বললো আমি তোমার খোঁজ খবর নেইনি? আমি এ বাড়িতে থাকলেও তোমাদের প্রত্যেকে ভালো মন্দ খবর আমি নিয়েছি আম্মু, বিশেষ করে তোমার। তুমি কি করে ভাবলে আমি তোমার খোঁজ নেব না? মেহেরিনে বেগম কিছুই বললেন না। ছেলের প্রতি অভিমান ভুলে কান্নায় ভেঙে পড়লেন উনি। শ্রাবণকে বলেন, হয়েছে বাপ, আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন গলাতে হবে না। জানোই তো তুমি সামনে এলে আমি সব ভুলে যাই। শ্রাবণ মনে মনে হাসে। সে জানে মা তার উপর অভিমান করে আছে, আর সেজন্য ফোন অব্দি ওর সাথে কথা বলতো না। তবে শ্রাবণ একটা জিনিসে খুব অবাক হয়, সে বাড়ি আসার পর মা একবারও মেঘের সব কিছুই বলে না কেন? আগে যখনই ফোনে কথা হতো উনি মেয়েকে নিয়ে একটা সেটা বলতেন, মেঘ ভালো, ওদের অনেক খেয়াল রাখে, আরো কত কি বলতে, বৌমার প্রতি ছেলের একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য। এতদিনে উনিও হয়তো বুঝে গেছেন শ্রাবণ মেঘের মেনে নেওয়া নাই, তাই কিছুই বলে না। শ্রাবণ নিজেও এবার হলো, ও কি এখানে থাকে না? শ্রাবণ কার কথা বলছে ও মেহেরিনা বেগম বুঝলেন ঠিকই, তবে না বোঝার ভার করে বললেন, তুমি কার কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না শ্রাবণ। শ্রাবণ মাথা চুলকালো, ফের বলে, মানে কিছু না, তুমি যাও রুমে ঢুকে পড়ো। শ্রাবণ দরজা আটকে দেয়। বিছানায় গিয়ে ধপাস করে পড়ে চোখ বুঝতে সে 4 বছর আগের কথা মনে পড়ে। সেই দিন শ্রাবণ মেঘকে প্রত্যাখ্যান করে এ বাড়িতে চলে গিয়েছিল। বাড়ি ফিরে মেঘের আচ্ছা মতো বকাঝকা করে দিল মিহা। ওর অপরাধ বারবার বারণ করার পরও সিকান্দার বাড়িতে সে মিহাদকে বলল, ও বাড়িতে গিয়ে মেঘ ভুলটা কি করেছে মিহাদ? তুমি এমন ব্যবহার করছো যে মেঘ কাউকে মার্ডার করে ফেলেছে, তার থেকেও বড় অপরাধ করেছে, আমার কথা অমান্য করেছে। আর করেছে বলেই তোমার ওই ভাই আমাকে অপমান করতে ছাড়েনি। বজ্জাত লোক একটা, আমার চাকরি খাওয়ার ভয় দেখায়। চাকরিটা কি আমাকে উনি দিয়েছেন? তাহলে আমার ভাইয়ের সাথে গিয়ে ঝগড়া করোনা, মেঘকে বকছে কেন? বকেছি, বেশ করেছি। আমাদের ভাই বোনের মাঝখানে তুমি আসবে না। আসলে কি হবে জানে, মেরে ফেলবো। বিহাত আর সৌমির ঝগড়া এমন পর্যায়ে গেছে যে মনে হচ্ছে এবার বিহাত সৌমির গায়ে হাত তুলে বসবে। মেঘ ভয় পাচ্ছে, নিজের উপর রাগ হচ্ছে, আর যা হচ্ছে সবকিছুর জন্য ও দায়ী। কেন যে দাদা জানের অসুস্থতার কথা শুনে ও বাড়িতে গেল? মেঘ ভাই ভাবি ঝগড়া থামাতে বললো, আমি আর এই বাড়িতে যাব না ভাইয়া, তোমরা প্লিজ ঝগড়া ঝামেলা করো না। সত্যি যাবি না? না যাব না, আমাকে শুয়ে বল। মেঘ তাই করলো। মেয়েকে শুয়ে বললো সে আর শিকদার বাড়িতে পা রাখবে না। সাথে সাথে সৌমি বললো, যাবে না কেন মেঘ? ও তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির কথাটা শুনে মেঘের ভেতরে বাচ্চা পারাক আর কষ্ট ফুটে উঠলো। রাগে কষ্টে শরীরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে। মেঘের চোখে যাওয়ার আগে সৌমিকে
বলে শ্বশুর বাড়ি। যার স্বামী তাকে মানে না তার আবার শ্বশুর বাড়ি। সৌমি আবার বলে মতো কিছু খুঁজে পেল না। এটা একটা জায়গায় গিয়ে সে আটকে যায়। ওই ভাইটা কিছু বলার মতো মুখ রাখেনি। যে মানুষটাকে সৌমি এত ভালোবাসে আর শ্রদ্ধা করে সেই মানুষটা কিনা একটা মেয়ের চোখের জলের কারণ। ইস, বড্ড মায়া হয় মেঘের দেখে। ওর জীবনটা তো আরো অনেক কিছু সুন্দর হওয়ার কথা ছিল। মেঘ দরজা আটকে বিছানায় গিয়ে বসে ক্লান্ত লাগছে খুব। ঘুমের প্রয়োজন, কিন্তু ঘুম যে আসছে না। চোখ দুটোতে বড্ড জ্বলে যাচ্ছে। পুরো ক্ষতে যন্ত্রণা হচ্ছে। মেয়েটার মনে পড়েছে অতীতের সব কথা। মনে পড়েছে 4 বছর আগে সে ও ঘটনা অতীত। সৌমি আর মিহাদ একে অপরে ভালোবাসে বিয়ে করেছে। প্রথমে দুই পক্ষ কেউই বিয়েতে রাজি ছিল না। তার যথেষ্ট কারণ আছে। তবে সৌমি আর মিহাদ যে একে অন্যের বড্ড ভালোবাসে। ওদের জেদের কাছে হার মেনে দুই পরিবার বিয়েতে সম্মতি জানায়। মেঘ তখন এসে এর পরীক্ষা এসএসসি পরীক্ষা। এদিকে শ্রাবণ ট্রেনিং এ শেষ করে পুলিশে জয়েন করেছে। ভালো পদে চাকরি পেয়েছে সে। একদিন মিহাদের বাড়ির সকলের শিকদার বাড়িতে গেল। বাড়ি থেকে সে কেবল মেঘ। সেই দিন ঝড়ের রাতে মাতাল শ্রাবণ আর মেঘকে বলিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে তুলনায় কাণ্ড বাঁধালো পাশে বসা নাহিদা গেগো। ভদ্রমহিলা মেঘকে দেখে শুনে রেখেছে নিজের ছেলের বউ বানাবে বলে। আজ মিহাদের কেউ বাড়ি নেই। যেন উনি এসেছে দেখতে মেঘ কি করেছে। মেয়েটা যে ঠান্ডায় বিলির ভয় পাচ্ছে উনি জানেন। কিন্তু দরজার সামনে আসা মাত্র অমন কিছু চোখে পড়বে তা ভুলেও ভাবেনি। বাইরে তখন কালবৈশাখী তাণ্ডব চলেছে। আকাশে মেঘের ঘন গর্জন। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝড়ের বাতাসে ধাক্কায় জানালার কপালগুলো আঁচড়ে পড়েছে আবার। ঠিক তখনই পুরো এলাকা বিদ্যুৎ চমকে মেঘ পড়ার টেবিলে ছিল। প্রকৃতি আসন্ন হওয়ার সাথে সাথে মনটা অশান্ত হয়ে উঠেছে। ভয় পাচ্ছে খুব। ভাইয়া বা বাবাকে কল দেবে বলে উঠেছে। এমন সময় বিদ্যুতের চমকারে গেল ঘুটঘুটে অন্ধকারে একটা মোমের বাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে গেল মেঘ। ভয়ে চিৎকার দিতে গিয়েও দিল না। সে কয়েক পা পিছিয়ে গেল। একটা লম্বা চওড়া যুবক দরজার দুদিকে হাত বাড়িয়ে দিল। তার মাথার চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। সে মাথাটা নুইয়ে রেখেছিল। আচমকায় মাথা তুলে তাকালো সে। চোখ দুটো রাখে মেঘের চোখে রমণী হাতে থাকা মোমবাতিটা পড়ে যায় মুহূর্তে। অচেনা অজানা লোকটাকে দেখে মেয়েটা প্রচন্ড ভয় হওয়ার কথা থাকলেও সে ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না, না হওয়ার কোনো বোধহয় যুবকের চোখের চাহনি। অমন শীতল আর অদ্ভুত সুন্দর চাহনি দেখলেই গলে যাবে যে কেউ। ভুলে যাবে নিজেকেও। মেঘও বোধহয় তাই হলো। অথচ সে জানেও না মানুষটা ওই ভাবির বড় ভাই। মেঘের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অন্য কেউ না। শত্রুদের আতঙ্কিত আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পালিয়ে আসা শ্রাবণ শাহেরিয়া। সে সদ্য পুলিশে জয়েন করেছে। ছেলেটা পরনে তখন কাদা আর রক্তের দাগে মাখামাখি একটা শার্ট। তীব্র যন্ত্রণার মদের তাড়ায় সে তখন পুরোপুরি টলার মার। মোমবাতির আবাছায় আরো স্পষ্ট ফুটে উঠেছে তার কপালে তাজা ক্ষত চিহ্ন। সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়েছে। শুধু কপালে নয়, হাতে গভীর কাটার স্বরে থেকেও অনবরত গড়িয়ে পড়েছে রক্ত। আপনি কি? উত্তর দেয় না যুবকটি। সে তাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মেঝেতে মেঘ তাকিয়ে রইল। মন চাইলো মানুষটাকে সাহায্য করবে। করবে কি নাকি কাছে গিয়ে বিপদে পড়বে। আপাতত বিপদের কথা ভাবলো না মেঘ। সে মোমবাতিটা হাতে তুলে নিল। তা জ্বালিয়ে এগিয়ে গেল মানুষটার দিকে। আস্তে আস্তে মুখ তুলে মেয়েটির প্রাণে তাকালো শ্রাবণ। ওকে বলে, মেয়ে দরজা আটকাও এক্ষুনি। মেঘ আটকে ওঠে। বয়স হয়ে যায় শ্রাবণের পাশ থেকে। শুকনো ঢোক গিলে বলে, মানে দরজা আটকাবো কেন? আপনি কে? কেন এসেছেন এখানে? আপনি চলে যান প্লিজ, আমার ভয় লাগছে আপনাকে দেখে। শ্রাবণ চোখ শক্ত করে কোনো মতে উঠে বসে সে মেয়েটার কাছে এগিয়ে যায়। ভয়ে কাঁপছে মেঘ। সে পড়ে যায় মেঝেতে। শ্রাবণও মেঝেতে বসে আছে মেঘের ঠিক মুখোমুখি। মেঘ কিছু বলার সুযোগ পেল না। শ্রাবণ একটা রিভলভার বের করে তা মেঘের মাথায় ধরলো। ওকে বললো, যা বলছি করো, নইলে মেরে ফেলবো, শুট করে দেবো এক্ষুনি। মেঘ ভয়ে ভয়ে গিয়ে দরজাটা আটকে দিল। পুরোপুরি বন্ধ করেনি। লোকটা ওকে মারতে চাইবে বা কোনো ক্ষতি করতে চাইলে ও চিৎকার চেঁচামেচি যেন অন্যদিকে কানে যায় সে উপায় রেখে দিয়েছে। মেঘ ওখানে দাঁড়িয়েছিল। শ্রাবণ তাকে হাতে ইশারায় ডাকলো, কাছে আসো। মেয়েটা দাঁড়িয়ে রইল। শ্রাবণ ফের বলল, বললাম না কাছে আসতে, আসো নালে। শ্রাবণ রিভলভারটা তাক করতেই ভয়ে দ্রুত ওর কাছে এলো মেঘ। শ্রাবণ নিজের মাথাটা এলিয়ে দিয়ে সোফায় সাথে মেঘকে বললো, ফার্স্ট এইড বক্স নিয়ে এসো। দাসের ন্যায় যুবকের আদেশ পালন করলো মেঘ। সে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। শ্রাবণ বললো, ব্যান্ডেজ করে দিতে। মেঘ তাই করলো। ও হাতে আর মাথায় ব্যান্ডেজ করে দিল। লোকটা এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। চোখ বন্ধ করে মেঘকে জিজ্ঞেস করে, নাম কি? আর আমাকে বলছে। মেয়েটা বুঝেও না বোঝার ভান করছে। তাতে বেশি বিরক্ত হলো শ্রাবণ। চোখ মুখ কঠিন করে ফের রিভলভার তোলে। সাথে সাথে মেঘ বলে ওঠে, মেঘ নুরিশা মেহেরবিন মেঘ। মেহেরবিন মেঘ।
শ্রাবণ মনে মনে ২-৩ বার নামটা আওড়ালো, বিড়বিড় করে বলল সুন্দর। মেঘের কানে যায় না তা। বেশ অনেকক্ষণ কেটে এভাবে শ্রাবণ চুপ। মেঘও ভয়ে চুপচাপ ওখানে বসে আছে। এদিকে বাইরে তুমুল বর্ষণ। মেঘের ভয় বাড়ছে, লোকটাকে মুখ থেকে মদের উল্টো গন্ধ বের হচ্ছে। যদি ওর সাথে আজে বাজে কিছু করে বসে তাহলে মরা ছাড়া উপায় থাকবে না। মেঘ আস্তে আস্তে উঠে গিয়ে ফোনটা খুঁজে বের করে। এই নিয়ে ২৪টি কল এসেছে মিহাদের নাম্বার থেকে। ফোন সাইলেন্ট থাকায় মেঘ বুঝতে পারেনি। সে কাপা হাতে ভয়ে ভাইয়ের নাম্বার ডায়াল করে দিল। কল দেবে এমন সময় কেউ একজন বাজ পাখির মতো ফোনটা কেড়ে নেয় ওর হাত থেকে। মেঘ ঘুরে তাকায়, ভয়ে কয়েক পা পেছনে সে। শ্রাবণ ধমকে বলে, কি করতে চাইছেন তুমি? পুলিশ ডেকে আনবে? আমাকে ধরিয়ে দেবে? তা তুমি পারবে না, কারণ আমি নিজেই একজন পুলিশ অফিসার। শোনো, বাড়াবাড়ি না করে চুপচাপ বসে থাকো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। লোকটা যে শীতল চাহনিতে ডুবে গিয়েছিল, মেঘ ভুলে গিয়েছিল সব। সে চাহনি এখনো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবে রক্তাক্ত চোখে রাগান্বিত চাহনি। প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা। সে এবার চিৎকার করে বলল, বললেই হলো, আপনি একটা অচেনা অজানা লোক হয়ে একটা একটা একা একটা মেয়ের ঘরে ঢুকলে বা কি করে? বিবেকে বাঁধেনি নাকি ইচ্ছে করে এসেছেন আমার ক্ষতি করে? বলুন। শ্রাবণ বিপদে পড়ে এখানে এসেছে। ও পেছন থেকে একদল গুন্ডা ছিল, কেউ তাদের পাঠিয়েছে। তাছাড়াও কেউ বা কারা কিভাবে যেন মাদক জাতীয় কিছু খাইয়ে দিয়েছে। ছেলেটা বুঝতে পেরেছিল একা এতগুলো মানুষের সাথে পেরে উঠবে না, তাই পালালো। দরজা খোলা পেয়ে ঢুকে যায় বাড়িতে। তখনই কি জানতে বাড়িতে একা একটা মেয়ে থাকবে? এদিকে মেঘের কথা সুচলে বিধে ওর কানে। মেয়েটা বকে যাচ্ছে না, জানা তাই বলছে। নিজের রাগ সংযত করতে পারল না শ্রাবণ। সে টলতে টলতে মেঘের দিকে এগিয়ে এসে আচমকায় তাকে ঝাপটে ধরে মুখ চেপে ধরার চেষ্টা করছিল আর বলছিল, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। বলছি না আমি তোমার কোনো ক্ষতি করব না, তাও এমন করছো কেন? মনে হচ্ছে আমি তোমাকে খারাপভাবে ছুঁয়েছি, ক্ষতি করেছি? এমন কিছু তো করিনি। তবে শোনো মেয়ে, বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি কি আপনি আমার সর্বনাশ করবেন? আমাকে ছুবেন? হ্যাঁ। মেঘ এক ধাক্কায় সরিয়ে দেয় শ্রাবণকে। টেবিলে থাকা ফুলদানি হাতে নেয়, ওকে মারতে বলে, কিন্তু পারে না। শ্রাবণ ওকে নিয়ে সোফায় বসে যায়, মেয়েটার মুখ চেঁচে ধরে হাত দিয়ে। দুজনে ধস্তাধস্তিতে ওর গায়ে থাকা ফ্রকটা এলোমেলো হয়ে গেছে। শ্রাবণ যদিও ভয় দেখানোর জন্য এসব করেছে, তবে বাইরে থেকে দেখলেও কেউ ভাবে ওদের মধ্যে কিছু একটা হচ্ছে। হলেও তাই। মেঘ তখন প্রচণ্ড ভয় পেয়ে নিজেদের ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আর ঠিক সেই ওই সময়ে মেঘের একা আছে ভেবে পাশের বাসায় চাচি মেঘদের বাড়িতে পা বাড়িয়েছিল। সদর দরজা খোলাই ছিল। ভেতরে সে চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি আর মোমবাতির আলোয় আধারিত। দুজনে ওভাবে একা কাছাকাছি দেখে চাচি দেখে দুটো দুটো চোখ দুটো চরগাছা হয়ে উঠল। এই অন্ধকার আর ঝড়ের রাতে মেঘ পরপুরুষে ঢুকিয়েছে, এই মারাত্মক ভুল ধারণার মাথায় নিয়ে চাচি স্তব্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে রইল। তিনি মেঘকে ডাকলো না, বুঝতেও দিল না উনি এসেছিলেন। এরই মধ্যে বৃষ্টি থামে। চারপাশে মানুষজন সব জড়ো হয়ে মেঘদের বাড়িতে সামনে নানা কথা বলে, কান্নাঘুষা করে, মেঘের চরিত্রের দিকে প্রশ্ন করে। শ্রাবণ দরজা আটকে দেওয়ার বাইরে লোকজনের ওকে দেখতে পায়নি। শ্রাবণ অপেক্ষা করছিল কখন মেঘের বাড়ির লোকজন আসবে আর সে এখান থেকে যাবে। লাগাতার কল পেয়ে ছুটে এসেছে মিহাদ। মেঘ কল রিসিভ করেছিল না দেখে মিহাদ তখনই বেরিয়ে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়িটা বাদনামি শুরু করে দেওয়া হয়। মেঘের বাবা এখনো আসেনি। এসেছে মিহাদ আর সৌমি। ওরা এসে দরজার সামনে দাঁড়ায়। লোকজনের কথাবার্তা সহ্য করতে না পেরে মিহাদ ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়, বলে তার বোন ব্যাপার সে বোঝে না। কিন্তু লোকজন তো ওখানে দাঁড়িয়ে রয়। মিহাদ ফের ডাকে, মেঘ দরজা খোলো, আমি চলে এসেছি। আমি জানি তুই কিছুই করিসনি, এরা সবাই মিথ্যে বলছে। আমি জানি মেঘ, তুই দরজা খোল। মেঘ নিজের রুমে আছে, ড্রয়িং রুমে বসে আছে শ্রাবণ। তার কানে মিহাদ কথাগুলো। অতঃপর দরজা খুলল। সবাই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে ২৮-২৯ বছর বয়সী একজন যুবক। মিহাদ তা খেয়াল করলো। সে ভাবছে বোনকে নিয়ে। মিহাদ দ্রুত রুমে ঢুকলো। এদিকে যুবকটিকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায় সৌমির। সে অবাক হয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আর তোমাকে এই অবস্থায় কেন? শ্রাবণ উত্তর দেয় না। সে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ওখান থেকে। উপস্থিত সকলে মেঘ আর শ্রাবণকে ঘিরে না ঢোকায় কতটুকু কটু কথা বলে। এদিকে শ্রাবণের হাবভাব লাগছে এখানে কিছুই ঘটেনি, সে কিছুই জানে না। অথচ একদল লোক ভেবে নিয়েছে মেঘ আর শ্রাবণের মধ্যে অবৈধ সম্পর্ক চলেছে। পুরো ঘটনা সব থেকে বেশি অবাক হচ্ছে সৌমি। হয়েছে অতীত চলমান। মেঘ এক অচেনা অজানা পুরুষের সাথে রাত কাটিয়েছে, তাকে প্রশ্রয় দিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজে লাগিয়েছে। মেঘ নামক মেয়েটির জন্য পুরো পাড়ায় মেয়েরা খারাপ হবে এমন নানান কথা রয়ে গেল পুরো পাড়ায়। সারা জীবনে সম্মানের সাথে বেঁচে জীবনের শেষ সময় এসে মেয়ের জন্য সকলের কাছে হেনস্থ হতে লাগলো ডক্টর মাহমুদুল হাসানকে। মিহিদ মানে না তার বোন এমন কিছু করতে পারে। নিশ্চয় কিছু ঘটেছে, কিছু না কিছুই হয়েছে। তবে মেয়ে ইচ্ছেকে তো কাউকে ঘরে ঢুকায় না। সে বিশ্বাস মিহাদের আছে। মাহবুল হাসান এসেছিল পরের গাড়িতে।
বাড়ি ফিরে পাড়ার প্রতিবেশীদের নানান কথা শুনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সৌমির সার্ভেন্টের সাহায্যে তাকে ধস্তাধস্তি করে রুমে নিয়ে যায়। তারপর গেল মেঘের রুমে। বিছানায় বসে আছে মেঘ, মেঝেতে হাঁটু গেঁজে বসে আছে মিহাত। মেঘ হাত দুটো ধরে সে বলেছে, মেঘ কি হয়েছে সোনা, আমাকে বল, ওই লোকটা তোর সাথে খারাপ কিছু করেছে? মেঘ শান্ত স্বাভাবিক, তার চোখ দুটো মুখে ভয় নাই, অস্তিত্ব নেই, কিছুই হয়নি এমন হতবাক ওর। এদিকে মিহাদের মনও উস্কো খুস্কো করেছে, বোনকে বড্ড ভালোবাসে কিনা। সে ফের বলে, মেঘ তোকে কিছু জিজ্ঞেস করেছে, উত্তর দে, কি হয়েছে আমাকে বল। ওই শ্রাবণ শাহিরে উনি তোর সাথে একা ঘরে কি করেছিল, কে এসেছিল, তুই ওনাকে চিনিস? মেঘ দুই দিকে মাথা নাড়ে, যা উত্তর না। মিহাত আবারও বলে, উফ, সবটা খুলে বল মেঘ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। মেঘ কিছুই বলে না। কি বলবে সে, বুঝলো না, কথা সাজাতে পারলো না। তবে এটা বুঝলো, ওই শ্রাবণ নামক লোকটির জন্য ওই গায়ে কলঙ্ক কালি লেগেছে, অথচ লোকটা ওর সাথে খারাপ কিছুই করেনি। মেঘ কি করে সবাইকে বোঝাবে যে সে পুরোপুরি ঠিকঠাক আছে, সে কুষিত নয়। মেঘের গা ছাড়া হতবাক বিরক্ত মিহাত এবার ধমকাধমকি শুরু করলো, শ্রাবণকে যা তা বলে গালাগালি করলো। সবটা সবটা শুনে সৌমি এগিয়ে এলো। ভাই সম্পর্কে কোনো খারাপ কথা সে শুনতে পারে না। সৌমি এসে বলল, তুমি এমন করছো কেন মিহাত? মেঘ ডিস্টার্ব, ওকে একটু সময় দাও, নিজেকে সামলাতে নিতে দাও, তারপর সব বলবে। কি বলবে ও কি শোনো বাকি আছে আর। অদ্ভুত তো, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, আমার বই সর্বনাশ হয়ে গেছে। সৌমি, পাড়ার পড়শি সকলে কাদা ছিটাচ্ছে ওর উপর, আমাদের একটা খুলে না বলে সমাধান হবে কি করে? যা অবস্থা, আমাদেরকে সবাই এক ঘরে করে দেবে। আড্ডা অশান্ত লাগছে মিহাদের, সে স্থির হতে পারছে না। উকুলের মতো বোনটাকে নিয়ে সবাই এত খারাপ খারাপ কথা বলছে, তাও সহ্য হচ্ছে না। মিহাদ সব মাথা চুলে খামচে ধরে সোফায় বসে আছে। চোখের সামনে শ্রাবণের মুখটা ভেসে উঠতে রাগান্বিত চোখে সৌমির প্রাণে তাকায়। ওকে বলে, তোমার বাড়িতে কল দাও, সবাইকে সবটা জানাও, বলেই তো তোমার গুণধর ভাই বোনের কত বড় ক্ষতি করেছে। তুমি যদি না বলতে পারো আমি বলবো, কল দাও এক্ষুনি। মিহাদের চিৎকার কেঁপে ওঠে সৌমি, ফোন হাতে নিয়ে কল দেয় দাদা ভাইয়ের নাম্বারে। এদিকে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের ভাবির দিকে। সৌমি, ভাই মন, ওই লোকটা তবে অজানা অচেনা কেউ নয়, সৌমির ভাই। মেঘের বিস্ময়ের রেশ কাটেনি এখানে। এর মধ্যে সৌমি আর মিহাদের এক একচোট ঝগড়া হয়ে গেছে। শ্রাবণকে নিয়ে কিছু বলার সৌমি বলেছে, অদ্ভুত তো, কি ঘটেছে তা কিছুই না জানি না, তুমি কেন এভাবে নিচ্ছ? আমার ভাইয়া মেঘের ক্ষতি করার জন্য এখানে এসেছিল। মিহাত রেগে মেগে বলে, ভাবটা কি অস্বাভাবিক? আমি যদি না ভাবি, বাকিটা এভাবে ভাববে সৌমি, বলে তাই বলে ভাইয়াকে ওভাবে গালিগালাজ করবে? তো কি করবো সৌমি, তুমি প্লিজ বলো আমার কি করা উচিত? তোমার ওই ভাইটাকে আমি ফিরে ডেকে জামাই আদর করবো? মেঘে বিরক্ত লাগছে, ও কান আর নিতে নিতে পারছে না, চিৎকার চেঁচামেচি। মেঘ তার ভাইয়ের ভাবিকে চলে যেতে বললো, ও এসব সবাইকে বলবে। মিহাদ তখনও জানতে চাইলো ও ঠিক আছে কিনা। উত্তরে মেঘ বলল, ওর সাথে খারাপ কিছুই ঘটেনি, শ্রাবণ ওর সাথে কিছুই করেনি। নিশ্চিত হলো মিহাদ। সে রেগে থাকলেও বোনের উপর রাগ দেখালো না, চলে গেল রুমে। মেঘ গিয়ে বিছানায় পড়লো, চোখ জোড়া বুঝতে ঘুম চলে এলো। কি আশ্চর্য, মেয়েটা তো ঘুমাতে কথা নয়, তার চিন্তা হওয়ার কথা, কিন্তু হচ্ছেটা কি? যা হচ্ছে তা নিজের ভাগ্যের লিখন বলেই মনে হচ্ছে। মেয়েটা ছোট, সবে 17 বছর হয়েছে, সে বুঝতে পারেনি তার ঠিক কত বড় ক্ষতি হয়ে গেল। সে রাতটা ছিল মেঘের কাছে অভিশাপের মতো। শ্রাবণ নামক কাল বৈশাখী ঝড়ে তাজ্জবে এলোমেলো হয়ে গেল মেয়েটার জীবন। পুরো শিকদার বাড়ির লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন, বাড়ির সব লাইট নেভানো। ড্রয়িং ড্রয়িং রুমের দরজা ঠেলা দিতে তা খুলে গেল। বেশ অবাক হলো শ্রাবণ, তার এত রাতে দরজা খোলা যায়। সে বেশ কিছু না ভেবে নিজের রুমে যাবে বলে সিঁড়িতে পা রাখতে পুরো রুমের আলো জ্বলে ওঠে। এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শ্রাবণকে ডেকে ওঠে, ওখানেই থেমে যাও। শ্রাবণ থামে, ঘুরে তাকায় সে। ড্রয়িং রুমে পাতানো রাজকীয় দেখতে চেয়ারটির বরাদ্দ কেবল একজনের জন্য। তিনি হলেন শিকদার বাড়ির কর্তা আলী আহমেদ শিকদার, শ্রাবণের দাদা ভাই। ভদ্রলোক রাগী হলেও নাতি নাতনিদের ক্ষেত্রে উনি নরম, তাই দাদা ভাইয়ের রাগান্বিত চেহারা দেখে খানিকটা অবাক হলেন শ্রাবণ। এক পা দু পা করে এগিয়ে এসে মাথা নত করে দাঁড়ালো ওনার সামনে। ছেলেটাকে পা থেকে মাথা অব্দি খেলে আলী আহমেদ শিকদার। ও গালে থাকা ষাট কাদা আর রক্ত লেগে আছে, কপালে আর হাতে ব্যান্ডেজ, ঠোঁটে কোণে লেগে থাকা রক্তাক্ত শুকিয়ে গেছে। ওর কোণে এই অবস্থা কি হয়েছে তা জানতে চাইলো না আলী আহমেদ শিকদার। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, তুমি সারা রাত সৌমির শ্বশুর বাড়িতে ছিলে? শ্রাবণ ঘাবড়ালো না, শ্বশুর উত্তর দিল, আমি জানতাম না ওটা সৌমির শ্বশুর বাড়ি। তুমি জানতে না বাড়িতে সৌমির ননদ একা আছে? না জানলে কি যেতে না? না যেতাম কেন? নিজেকে বাঁচাতে। বেঁচে গেছো তুমি? আপাতত বেঁচে গেছি, কিন্তু ওই মেয়েটাকে মরার সব রকম ব্যবস্থা করে এসেছো। আমি ওর সাথে খারাপ কিছুই করিনি দাদা ভাই, এটা তুমি জানো আর মেঘ জানে। আমরাও না হয় বিশ্বাস করে নিলাম, কিন্তু চারপাশে মানুষ, তাদের বিশ্বাস করাবো কিভাবে? তাদের যা ভাবনা ভাবানি আমার ঠেকা পড়েনি যে বিশ্বাস করতে যাবে। শ্রাবণ ক্লান্ত, ঘুমের প্রয়োজন, লম্বা একটু শাওয়ার নেওয়ার প্রয়োজন। সে বলে, তুমি পারমিশন দিলে আমি যাব। আমার কথা এখানে শেষ হয়নি। শ্রাবণ কিছু বললো না। এর মধ্যে পুরো বাড়ির মানুষ এসে
জড়ো হলো ড্রয়িং রুমে। শ্রাবণের ছোট চাচা ছেলে নির্জয় ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়ালো। ওকে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন ভাইয়া? ডাকাত ধরতে গিয়ে নিজেদের কেলানি খেয়ে এসেছে, নাকি গার্লফ্রেন্ডের সাথে অকাম করতে গিয়ে তার বাড়ির লোকে মার খেয়েছো ব্রো? শ্রাবণ চেয়ার শক্ত করলো, রেগে মেগে তাকালো নির্জনের পায়ে। নির্জন হাসতে, এ বাড়িতে নির্জন শিকদার একমাত্র মানুষ যে কাউকে পরোয়া করে না। তাছাড়া শ্রাবণ বয়সে ওর থেকে অনেকটাই বড় হলেও ওদের সম্পর্ক। তবে এখানে কি চলেছে তা নির্জনকে জানতে হবে। ঠিক সেই কারণেই সে গিয়ে একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে সোফায় বসলো। বাদ বাকি সবাই ঘরের এক করে দাঁড়িয়ে রইলো। শ্রাবণের বাবা সাইমন শিকদার আর আহমদ শিকদারের এক পাশে দাঁড়িয়েছিলেন। উনিও বেশ রেগে আছেন। পুরো ঘটনা শুনে ছেলের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। ওনার ছেলে কাপুরুষের মতো একটা মেয়েকে বিপদে ফেলে চলে এসেছে, ভাবলে রাগে ওর মেরে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তা তিনি করেননি। পাশে যে ওনার বাবা উপস্থিত, আলী আহমেদ শিকদার। শ্রাবণ বলেন, তুমি ভুল করেছো দাদা ভাই, একটা মেয়ের বিপদে ফেলে রেখে চলে আসা কোনো সুপুরুষের কাজ নয়। আমি তো তোমাকে সুপুরুষ বলে জানি, আমি গর্ব করি তোমাকে নিয়ে, অথচ তুমি এমন একটা কাজ করবে বসবে, আমি এসব মানতে পারছি না দাদা ভাই। শ্রাবণ নিজেও জানে না মেয়েটাকে সমস্যা মুখে ফেলে রেখে এসে সে ভুল করেছে, কিন্তু কিছু যে করার ছিল না। শ্রাবণ ভেবে এসেছে আবারও মেয়েটার সাথে দেখা করবে, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবে, কিন্তু এখানে পরিস্থিতি যে এতটা স্বাভাবিক যাবে সে ভাবেনি। শ্রাবণ তার দাদা ভাইকে বলো, তুমি ঠিক কি চাইছো দাদা যান? বনিতা না করে উত্তর দিলে আলী আহমেদ শিকদার, আমি চাইছি তুমি মেঘের গায়ে যে কলঙ্ক দাগ লাগিয়েছে সে দাগ যেন নিজের হাতেই মুছে দাও। দাদা ভাইয়ের পেঁচানো কথা মানে বুঝতে না পেরে শ্রাবণ বলে, মানেটা সহজ, আমি এবং আমরা সবাই চাইছি তুমি মেঘকে বিয়ে করো, ওকে স্ত্রীর সম্মান দাও, তাহলে ওর গায়ে লাগা কলঙ্ক কালি মুছবে। অন্যথা ওকে আর ওর পরিবারের সারা জীবন অপমানিত হতে হবে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তা নিশ্চয় তুমি চাও না? কি বিয়ে? আমি ওই মেয়েটাকে বিয়ে করব? কখনোই না, আমি এ বিয়ে করব না। নির্জন উঠে এলো, শ্রাবণের পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আরে ব্রো, মানা করছি কেন? মেয়েটা সুন্দর, ওকে পেলে তুমি জিতে যাবে, বিয়েটা করে নাও, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমারও তো বিয়ের বয়স হতে যাচ্ছে, স্টুপিড, যাবি এখান থেকে। শ্রাবণের রাম ধমক খেয়ে চলে গেল নির্জন। সে জানে বিয়েটা শ্রাবণ করবে, দাদাভাই যখন বলেছে বিয়েটা ওকে করতেই হবে। তারপর নির্জনের পালা, ওকে তো ফিউচার প্ল্যান করতে হবে। এই ভেবে সে নিজের রুমে চলে গেল। বিছানায় ফেলে রাখা ফোনটা হাতে নিল নির্জন, একটা নাম্বার খুঁজে বের করলো। সেভ করা পূর্ণা ম্যাডাম নামটা দিকে। উক্ত নামের মালিক নির্জনের খুব প্রিয় একজন। ও ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকার কারণ সব। ওর ঠোঁটের করে লেগে থাকা এক চিলেতে হাসির কারণ সেই মেয়েটাকে নির্জন পছন্দ করলেও মেয়েটা তাকে পছন্দ করে না। না করার অবশ্য কারণ আছে, ওদের ধর্ম আলাদা। বারবার এই ধর্মের দোহাই দিয়েই প্রণবকে ফিরিয়ে দেয়। তবে নির্জনও যে এক গোয়েব স্বভাবের, মেয়েটাকে ও ভালো লাগে, মানে ওকে চায়। নির্জন উত্তর নাম্বারে মেসেজ পাঠায়, হ্যালো সিনিয়র, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়? আমি ভালো নেই, জানেন, ভালো না থাকার কারণ আমার কাছে আপনি নেই। নির্জন জানে উত্তরে মেয়েটা ওকে বকাঝকা করবে, বাড়িতে জানাবে, শ্রাবণকে বলে মার খাওয়াবে, এতেও বলে সে কেন এসব পাগলামো করছে। তবুও নির্জন বারবার সাথে বার একই মেসেজ মেয়েটাকে পাঠাবে। নির্জন ফোন রেখে দেয়, বিছানায় ধপ করে পড়ে যায় সে। চোখ দুটো বন্ধ করে শান্তির ঘুমে ঘুমাচ্ছে। এদিকে শ্রাবণ সিপাই সাফ সাফ জানিয়ে দিল সে এই বিয়ে করবে না। প্রথমত মেয়েটাকে চেনে না, জানে না, তার উপর মেয়েটার বয়স ওর থেকে অনেকটা ছোট। এই বিয়ে শ্রাবণ কখনোই করবে না, করতে পারে না। শ্রাবণ নিজের কথায় অটল। এদিকে আলী আহমেদ সাহেবও নিজের কথায় অটল। বাড়িতে বাকিরা কেবল দেখে যাচ্ছে, পুরো ঘটনায় উনারা হতভম্ব হয়ে গেছেন। এবার শুধু দেখার পালা, শ্রাবণ তার দাদা ভাইয়ের কথা মানবে, নাকি আলী আহমেদ সাহেবের নিজের সিদ্ধান্ত বদলাবেন। অতীত চলমান। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।